আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে বোর্ড প্রশ্ন, রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন, এই জিনিসগুলোর পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে মূল বই পাঠ্য বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি। এবং এই সৃজনশীলগুলো আমরা নিয়মিত চর্চা করার মাধ্যমে কিন্তু আমাদের বেসিকের স্কিলটাকেও ইমপ্রুভ করতে পারবো। এবং যেহেতু মূল বইয়ের অঙ্ক, এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষাতে একটা দুইটা প্রশ্ন হুবহু চলে আসতে পারে। এজন্য এই প্রশ্নগুলোরও কিন্তু বেশ একটা গুরুত্ব আমাদের রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের আমরা আজকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। এটা আমরা খেয়াল করে দেখি, আমাদের প্রশ্নে কিছু লেনদেন দেওয়া আছে, এই লেনদেন থেকে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের এই অধ্যায়ের নাম মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, ভাইয়া মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি এবং মুনাফা জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি? দেখো, লেনদেন মানে তো আমরা সবাই বুঝি, লেনদেন বলতে ওই সমস্ত আর্থিক ঘটনাকে বোঝায় যেই আর্থিক ঘটনাগুলো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। লেনদেন হচ্ছে কিছু আর্থিক ঘটনা, যেই আর্থিক ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে বা পরিবর্তন করবে, তাই না? আচ্ছা, এই যে লেনদেনের কথা আমি বললাম, লেনদেনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাইয়া? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। দেখো, আমি কোনো একটা লেনদেন ঘটাইলাম, কোনো একটা লেনদেন সংগঠিত হইল, লেনদেনটা সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনের উপযোগিতা, ওই লেনদেনের কার্যকারিতা, ওই লেনদেনের একটা প্রভাব আমার ব্যবসায়ে 1 বছরেরও অধিক সময় ধরে থাকলো, তাহলে সেটাকে আমি বলবো মূলধন জাতীয় লেনদেন। যেমন আমি যদি কোনো একটা জমি ক্রয় করি, আমি যদি কোনো একটা আসবাবপত্র ক্রয় করি, আমি যদি কোনো বড় মেশিন ক্রয় করি, আমি যদি কাউকে টাকা ধার দেই, আমি যদি কারো কাছ থেকে টাকা ধার নেই, এই জিনিসগুলো কিন্তু লম্বা সময় যাবত ধরে চলতে থাকে, অর্থাৎ 1 বছরের অধিক সময়ের জন্য এই জিনিসগুলোর প্রভাব থেকে যায়। এই যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের বেশি, সেটাকে আমরা বলছি মূলধন জাতীয় লেনদেন। আর যে সকল লেনদেনগুলো আমার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত সংগঠিত হয়, বারে বারে সংগঠিত হয়, বছরে একাধিকবার সংগঠিত হয়, ওই লেনদেনগুলোকে আমরা বলি মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, আমরা এই প্রশ্নে কি চাইছে আমরা পরে দেখব, এখন দেখার দরকার নাই প্রশ্নে কি চাইছে। আমরা সিরিয়ালে সবগুলো পড়ব, পরে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এটা কোন ধরনের লেনদেন। আচ্ছা, তাহলে আমরা সবার প্রথমে আসি ব্যবসায়ী মূলধন বিনিয়োগ। ব্যবসায়ী মূলধন বিনিয়োগ, এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন জাতীয়, এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। এটা কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি? কেন? আমি মূলধন পাইছি, মালিক ব্যবসায়ী প্রতিদিন মূলধন দেয় না ভাই, মালিক ব্যবসায়ী মূলধন দেয় অনেক বছর পর পর একবার। তাহলে এই যে মালিক ব্যবসায়ী মূলধন দিল, এই মূলধনটাকে আমরা কি বলবো? এই মূলধনটাকে আমরা বলবো মূলধন জাতীয়, এই কি বলবো? মূলধন জাতীয় কি বলতে পারি? আয় বা প্রাপ্তি, তাই না? আচ্ছা, আয় বা প্রাপ্তি। ওকে, যন্ত্রপাতি ক্রয়, খেয়াল করে দেখো, আমি যদি যন্ত্রপাতি ক্রয় করি, একটা যন্ত্রপাতি ক্রয় করার পরে ওই যন্ত্রপাতিটা আমার ব্যবসায় অনেক দিন টিকে, অনেক দিন এই যন্ত্রটার উপযোগিতা বা কার্যকারিতা থাকে, তাই না? এই যে একটা সম্পত্তি কেনার পরে ওই সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় একাধিক বছর থাকতেছে, অন্তত 1 বছরের বেশি, এটাই তো মূলধন জাতীয়, তাই না? আচ্ছা, সম্পত্তি ক্রয় করার ফলে আমার কাছে কি টাকা আসে নাকি আমার কাছ থেকে টাকা চলে যায়? নিঃসন্দেহে আমার কাছ থেকে টাকা চলে যায়। তাইলে আমার কাছ থেকে দীর্ঘমেয়াদী কোনো একটা খাতে টাকা চলে যাচ্ছে, তার মানে এটা আমার জন্য মূলধন জাতীয়, এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়, তাই না? এটা আমার জন্য কি? মূলধন জাতীয় ব্যয়।
এরপর দেখো ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ভাই আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তাহলে কিন্তু আমি টাকা পাই। আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, তাহলে ব্যাংক আমারে কি করবে? টাকা দিবে না। তাহলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে আমি টাকা পাই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে আমি টাকা পাই, তাই না? টাকা পাইছি মানে এটা আমার জন্য প্রাপ্তি, হয় মূলধন জাতীয় প্রাপ্তি নয়তোবা মুনাফা জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি হইতে পারে, মুনাফা জাতীয় প্রাপ্তি হইতে পারে। কিন্তু দেখো ঋণ, এই ঋণ কথাটাই আসলে দীর্ঘমেয়াদী একটা শব্দ। এই ঋণ শব্দটাই, এই শব্দটাই একটা দীর্ঘমেয়াদী শব্দ, একটা লং টার্ম একটা শব্দ, তাই না? তার মানে এই ঋণ গ্রহণ এটা আসলে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, তাই না? ওকে। পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে আমার কাছ থেকে টাকা চলে যায়। একটা ব্যবসা প্রতিষ্ঠান বছরে কতবার পণ্য কিনে এটা সে নিজেও হিসাব রাখে না, মানে অজস্রবার বারবার বারবার এই লেনদেনটা হয়, তাই না? তাহলে পণ্য ক্রয় এটা কি? এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। এটা কি? একটা মুনাফা জাতীয় ব্যয়। ওকে। কর্মচারীর বেতন প্রদান, এইটাও কি আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ কর্মচারীর বেতন আমার কি করতে হয়? বছরে একাধিকবার দিতে হয়, বারবার দিতে হয়, বারবার দিতে হয়। তাহলে এটা আমার জন্য কি? একটা মুনাফা জাতীয় ব্যয়। টেলিফোন বিল প্রদান ঠিক একই জিনিস, এটাও আমার জন্য কি? একটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ আমি টেলিফোনের বিল প্রতি মাসেই দিই, তাহলে এটা আমার জন্য একটা ব্যয়। যন্ত্রপাতির অবচয়, এটাও কি আমার জন্য একটা মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয়। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা না বলে আমাকে বলতে পারতো বিনিয়োগ হতে সুদ প্রাপ্তি। কি বলতে পারতো? বিনিয়োগ থেকে সুদ প্রাপ্তি। বিনিয়োগ থেকে সুদ আমি প্রতি বছরই পাই, তো বিনিয়োগ থেকে সুদ প্রতি বছর পাওয়ার কারণে এইটাও আমার জন্য মুনাফা জাতীয় আয়। এটাও কি আমার জন্য মুনাফা জাতীয় আয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব ভাড়া প্রদান। দেখো ভাড়া প্রদান এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ আমি যদি ভাড়া প্রদান করি, ভাড়া প্রদান করলে এই ভাড়ার উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, তাই না? যেহেতু ভাড়া প্রদান করছি এটা আমার জন্য একটা ব্যয়। এই জায়গায় একটা ঝামেলা আছে, আমার ভাড়া প্রদান কত? 1 2 3 4, 1 2 3 4। ওকে, আমার ভাড়া প্রদান কত? 40,000 টাকা, যার মধ্যে 3,000 টাকা 2018 সালের। আমার অঙ্ক হচ্ছে 2017 সালে। তার মানে আমি 2017 সালে বসে, খেয়াল করো, 2017 সালে বসে ভাড়া বাবদ টাকা খরচ করছি, ভাড়া বাবদ টাকা দিয়ে দিছি। কত টাকা? 40,000 টাকা। আমি 2017 সালে বসে ভাড়া বাবদ টাকা দিয়ে দিছি কত টাকা? 40,000 টাকা। এই যে আমি 40,000 টাকা ভাড়া বাবদ দিয়ে দিছি, এই টাকার নাম হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান। আমি যত টাকা দিয়ে দিছি পুরাটাই কি আমার জন্য প্রদান। এই টাকার মধ্যে যতটুকু অংশ আমার চলতি বছরের, যতটুকু অংশ আমার চলতি মাসের, ওইটাকে আমি বলবো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে 3,000 টাকা যদি 2018 সালের হয়, তাহলে ভাই খেয়াল করো 40,000 মাইনাস 3,000 সমান সমান 37,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়। ভাইয়া এটা আমার জন্য কি? মুনাফা জাতীয় আয়। ব্যাপারটা ভালো করে বুঝিয়ে ভাইয়া। আমারে কি বলছে? আমি ভাড়া বাবদ টাকা দিছি কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা দিছি, তাই না? 2017 সালে দিছি। আমারে বলে দিচ্ছে 2017 সালে আমি যে 40,000 টাকা ভাড়া দিছিলাম তার মধ্যে 3,000 টাকা 2018 সালের আছে। তাহলে আমি যে 40,000 টাকা দিলাম এটার নাম কি? টাকা চলে গেছে না? ব্যয় হয়েছে না? তাহলে ওইটা আমার জন্য একটা মুনাফা জাতীয় প্রদান। টাকা চলে গেছে, আমি টাকা দিয়ে দিছি, তাই না? এই প্রদানের মধ্যে যতটুকু অংশ আমার চলতি বছরের অঙ্ক, চলতি বছরের যতটুকু অংশ আমার চলতি মাসের, ওইটাকে আমি বলবো মুনাফা জাতীয় আয়। ওইটাকে আমি কি বলবো? মুনাফা জাতীয় আয়। তো না, সরি, এখানে ব্যয় হবে, যেহেতু এখানে ভাড়া প্রদান বলছে না, এটা আয় না, এই শব্দটা ব্যয় হবে। হ্যাঁ, তাহলে আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। যত টাকা আমার কাছ থেকে চলে গেছে পুরাটাই প্রদান, এর মধ্যে যতটুকু অংশ চলতি বছর বা চলতি মাসের ততটুকু আমার জন্য ব্যয়।
তাহলে এইখানে আমরা আইডেন্টিফাইটা করতে পারলাম। হ্যাঁ, কমিশন প্রাপ্তি এটা আমার জন্য মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, তাই না? আচ্ছা, এই জায়গায় একটা ঝামেলা আছে। এই জায়গায় ঝামেলা কি, আমি কমিশন বাবদ পাইছি কত টাকা, 50,000 টাকা। তাহলে এই যে আমি কমিশন বাবদ 50,000 টাকা পাইলাম, এই পুরাটাই আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি, পুরাটাই কি আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। এই 50,000 টাকা মধ্যে দেখো, মধ্যে কি ছিল, 4,000 টাকা ছিল 2016 সালের। তাহলে 2017 সালে বসে আমি কমিশন পাইছি ভাইয়া, 2017 সালে বসে আমি কমিশন পাইছি কত টাকা, 50,000 টাকা। এই 50,000 টাকার কমিশনের মধ্যে 2016 সালের আছে কত, 4,000 টাকা। 2016 সালের কত, 4,000 টাকা। তাহলে 2017 সালের কত টাকা, 2017 সালের 46,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে। আমি যত টাকা দিছি পুরাটা আমার জন্য প্রদান, যত টাকা পাইছি পুরাটা আমার জন্য প্রাপ্তি। এই যে প্রাপ্তি প্রদানের মধ্যে যতটুকু অংশ, যতটুকু টাকা আমার চলতি বছর বা চলতি মাসের, ওই টাকাকে আমি কি বলবো, চলতি বছরের প্রাপ্তি হইলে আয়, চলতি বছরের প্রদান হইলে ব্যয়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আয় ও ব্যয়ের মধ্যে, সরি, প্রাপ্তি এবং আয়ের মধ্যে, প্রদান এবং ব্যয়ের মধ্যে কিঞ্চিত পার্থক্য হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, পণ্য বিক্রয় এটাও কি আমার জন্য একটা মুনাফা জাতীয়, মুনাফা জাতীয় আয়, তাই না? পণ্য উৎপাদন তো উৎপাদন, ওই উৎপাদনটাকে আমি এইখানে হিসাবভুক্ত করতেছি না। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করতেছি না, ওইটাকে আমরা অন্তর্ভুক্ত করতেছি না, উৎপাদনটাকে আমরা অন্তর্ভুক্ত করতেছি না। ওকে, ভালো কথা। তাহলে এই যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয় উত্তোলন, এটাকে আমি মুনাফা জাতীয় আয় ব্যয় এটা কোনো কিছুর মধ্যেই ইনক্লুড করলাম না। এখন আমরা প্রশ্নটা পড়ে দেখব যে আমাদের প্রশ্নে আসলে আমাদের কাছে কি জানতে চাইছে, আমাদের প্রশ্নে আমাদের কাছে কি জানতে চাইছে, তাই না? আচ্ছা, আমরা যদি একটু দেখি আমার ক নাম্বার প্রশ্নে আমার কাছে জানতে চাইছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, এই দেখো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমি বের করছিলাম, তাই না? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমি বের করছিলাম। এই যে এইটাও তাহলে আমার ক নাম্বারে আসবে, এইটাও তাহলে আমার ক নাম্বারে আসবে। আর কিছু ছিল মূলধন জাতীয় প্রাপ্তি নামে? আর কোনো কিছু আমার মূলধন জাতীয় প্রাপ্তি নামে ছিল না। তাহলে এই দুটো আমি যোগ করে দিব, কি কি, ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের হয়ে যাবে। এরপরে আমাকে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পার্থক্য নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় আয় কি কি আছে ভাই একটু দেখবো আমরা। এই যে দেখো মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এই যে দেখো আমার আরেকটা মুনাফা জাতীয় ব্যয়। এই যে দেখো মুনাফা জাতীয় আয় আছে, মুনাফা জাতীয় আয় আছে, মুনাফা জাতীয় আয় আছে। এই যে দেখো একটা মুনাফা জাতীয় ব্যয় আছে। যখন আমি এই ভাড়া প্রদান এবং কমিশন প্রাপ্তি এই দুইটাই আসবো, তখনই আসলে ব্যয় এবং প্রদানের মধ্যে পার্থক্য আসবে, তখনই আসলে আমার আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্য আসবে। যখন আমি মুনাফা জাতীয় প্রাপ্তি বের করতেছি, যখন আমি মুনাফা জাতীয় প্রাপ্তি বের করতেছি, তখন তো আমি সবগুলা লিখবই ভাইয়া, তখন তো আমি সবগুলা লিখবই। পাশাপাশি কি করব, এই যে দেখো আমি একটু আগে আয়টা দেখাই নেই, আয়টা দেখো একটু ভাইয়া, এই আগে একটু আয়ের পরিমাণটা দেখো। কমিশন, কমিশনের থেকে বিগত বছরেরটা বাদ দিয়ে দিব, বিনিয়োগের সুদ, পণ্য বিক্রয় যোগ করে দিলে আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আসতেছে। প্রাপ্তিতে গিয়ে কি করব জানো, প্রাপ্তিতে গিয়ে এইটুকু আমি বাদ দিব না। প্রাপ্তিতে গিয়ে দেখো এইটুকু আমি বাদ দেই নাই, দেখো এই যে দেখো প্রাপ্তিটা আমি কি করছি, কমিশন পুরা টাকাটাই লিখে দিছি। বোঝা গেছে আমার কথা? ব্যয় বা প্রদানের ক্ষেত্রে একই কাহিনী হবে, ব্যয় বা প্রদানের ক্ষেত্রে আমার একই কাহিনী হবে। এই যে দেখো প্রদানের ব্যয়ের মধ্যে আমি পণ্য ক্রয়, বেতন, বিদ্যুৎ ও টেলিফোন বিল, অবচয়, ভাড়া প্রদানের মধ্যে গিয়ে আমি অগ্রিম যতটুকু ছিল ওইটুকু বাদ দিয়ে দিছিলাম, কারণ ওইটুকু তো আমার ব্যয় না, ওইটুকু আমার প্রদান। প্রদানে গিয়ে আমি কি করব ভাইয়া, প্রদানে গিয়ে আমি এইটুকু বাদ দিচ্ছি না। এই যে দেখো প্রদানে গিয়ে আমি ভাড়া থেকে কোনো কিছু বাদ দিচ্ছি না। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাইলে মুনাফা জাতীয় ব্যয় আর প্রদানের মধ্যে বেসিক পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি যত টাকা দিয়ে দিলাম পুরাটা আমার জন্য প্রদান,
যত টাকা আমি দিয়ে দিছি পুরাটা আমার জন্য কি প্রদান। এর মধ্যে যতটুকু টাকা আমার চলতি বছরের বা চলতি মাসের জন্য দিছি ওইটুকু আমার জন্য ব্যয়। আমি যত টাকা পাইছি পুরাটা আমার জন্য প্রাপ্তি, যত টাকা আমি চলতি বছর বা চলতি মাসের জন্য পাইছি ওইটুকু হচ্ছে আমার জন্য আয়। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই ঘটনাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বলিও। ওকে, তাহলে খ নাম্বারটা আমরা পারবো ইনশাল্লাহ। গ নাম্বারটা যাব, গ নাম্বারটা আমরা আরো আগে পারবো যদি খ নাম্বারটা আমরা করে ফেলতে পারি। গ নাম্বারে আমাদেরকে কি বলছে একটু দেখো। গ নাম্বারে আমাদেরকে বলেছে যে বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া মালিকানা সত্ত্বটা বের করার সূত্র হচ্ছে মূলধন, মূলধনের সাথে যোগ করব যোগ আয়, আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, তাই না? এই মালিকানা সত্ত্ব বের করার এই সূত্রটা আমরা সবাই জানি, মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে দেখো ভাইয়া মূলধন আমার প্রশ্নে দেওয়া আছে, উত্তোলন আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে মূলধন আমার প্রশ্নে দেওয়া আছে কত? 5 লাখ। 1 2 3 4 5। ব্যয় আমার উত্তোলন আমার প্রশ্নে দেওয়া আছে কত? 5000। আয় এবং ব্যয়ের পরিমাণ, আয় এবং ব্যয়ের পরিমাণ এখানে একটু খেয়াল করো। আমি আমার এই প্রশ্নে মুনাফা জাতীয় আয় বের করছি। আমার কাছে যাহাই মুনাফা জাতীয় আয়, এই আমার কাছে যাহাই মুনাফা জাতীয় আয় ওইটাই আমার জন্য আয়। তাহলে আমি এখানে কি করব? মুনাফা জাতীয় আয়ের যোগফলটা বসায় দিব। এই মুনাফা জাতীয় আয়ের যোগফলটা বসায় দিব। আবার আমার জন্য যেটা মুনাফা জাতীয় ব্যয় ওইটাই আমার জন্য ব্যয়, তাহলে এখানে আমি কি করব? মুনাফা জাতীয় ব্যয়টা বসায় দিব। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এইখানে আমার আলাদা করে আর আয় ব্যয়টা আইডেন্টিফাই করার দরকার নাই, তার কারণ আমরা তার আগের প্রশ্নেই এই আয় ব্যয়ের পরিমাণটা আইডেন্টিফাই করে রাখছি। এর আগের প্রশ্নে আমরা আয় ব্যয়ের পরিমাণটা আইডেন্টিফাই করে রাখছি। এই যে দেখো খ থেকে আনিত, খ থেকে আনিত, যোগ বিয়োগ করে দাও, তাহলে তোমার কত আসবে? কত আসবে? 11,11,000 টাকা। এটাই হচ্ছে কি আমার সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে দেখো ভাইয়া প্রশ্নটা খুব ছোট হইল, প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে। এরকম টাইপের একটা সৃজনশীল তোমরা আমাদের রোড টু মিশন 100 সাজেশনে পাবা, কারণ এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বিগত বছরে এসেছে, সামনের বছরও আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে ভাই আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা এই ধারাবাহিকতা অনুসরণ করে আমাদের পাঠ্য বইয়ের প্রতিটা সৃজনশীল, প্রতিটা বহু নির্বাচনী আমরা উত্তর করে সমাধান করে ভিডিও লেকচার আকারে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।